নমস্কার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ ফেরি যাত্রা মানে রাতের বেলা নদী পার হওয়া কিভাবে একটা হাড় কাঁপানো ভূতের গল্পে পাল্টে যেতে পারে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটাই কাটাছেঁড়া করে দেখব। চলুন তাহলে ঢুকে পড়া যাক সাসপেন্স আর ভয় তৈরির সেই অদ্ভুত জগতে। লাঞ্চকে রূপকথা করেছি, কি অসাধারণ একটা লাইন, তাই না? এই একটা কথাতেই যেন পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। কিভাবে একটা বাস্তব ঘটনা, একটা দুর্ঘটনা ধীরে ধীরে একটা কিংবদন্তি হয়ে ওঠে। চলুন এই রূপান্তরের পেছনের রহস্যটা আজ একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে এক মধ্যরাতের ফেরিতে ঘিরে। আর এই গল্পের শেকড়টা কিন্তু খুব গভীরে, একেবারে বাংলার নিজস্ব ভূতের গল্প বলার যে ঐতিহ্য তার মধ্যে। আর ঠিক এ কারণেই জানেন তো এর ভয়টা এত পরিচিত, এত চেনা মনে হয়। মানে ভূতের গল্প তো শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা আসলে আমাদের সংস্কৃতির গভীরে থাকা নানান বিশ্বাস, ভয় আর অজানা আশঙ্কাগুলোর উপর ভর করে তৈরি হয়। এটা আমাদের মনে সেই আদিম ভয়টাকে জাগিয়ে তোলে, যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। চলুন দেখি এই গল্পটাতে সেই কাজটা কিভাবে করা হয়েছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে, মানে ভুতুড়ে পরিবেশ তৈরির দিকে। যে কোনো ভালো ভূতের গল্পের শুরুটা হয় কিন্তু খুব সাধারণভাবে। চারপাশটা একদম চেনা, স্বাভাবিক মনে হয়, কিন্তু সেই শান্তিটা যে বেশিক্ষণ টিকবে না, সেটাই তো আসল কথা। চলুন দেখা যাক এখানে ভয়ের মঞ্চটা কিভাবে সাজানো হলো। দেখুন, গল্পের কেন্দ্রে কিন্তু কোনো সুপার হিরো নেই। আছেন হিমাংশুবাবু আর জ্যোতিবাবুর মতো একেবারে সাধারণ কিছু যাত্রী। তাদের সাধারণ কথাবার্তা, তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমরা এই ভয়ঙ্কর যাত্রার সাক্ষী হতে শুরু করি। আসলে তারা হলেন আমাদের চোখ আর কান, যাদের মাধ্যমে আমরা এই অস্বাভাবিক ঘটনাটা অনুভব করব। আর ঘটনাস্থলটা একবার ভাবুন তো, রাতের শেষ ফেরি। এর চেয়ে নিখুঁত ভয়ের পরিবেশ আর কীই বা হতে পারে? মাঝ নদে চারিদিকে অথই জল, যা একদিকে যেমন জীবন দেয় তেমন কেড়েও নিতে পারে। এই যে একটা বিচ্ছিন্ন, অসহায় অবস্থা, এখান থেকে কিন্তু সাসপেন্স তৈরি হওয়া শুরু হয়ে যায়। এইবার গল্পের শান্ত ভাবটা পুরোপুরি বদলে যাওয়ার পালা। মানে যখন ঝড়টা আসে, ঠিক এই পর্যায়ে বিপদ আর সংঘাত এসে সবকিছু ওলটপালট করে দেয়। চলুন দেখি সেই ভয়ঙ্কর বিশৃঙ্খলা কিভাবে তৈরি হলো। খেয়াল করে দেখুন কিভাবে ধাপে ধাপে উত্তেজনাটা বাড়ানো হচ্ছে। প্রথমে এলো প্রাকৃতিক বিপদ, ভয়ঙ্কর এক ঝড়। তারপর যখন ফেরিটা বিপদে পড়ে প্রায় ডুবতে বসেছে, ঠিক সেই মুহূর্তে যোগ করা হলো একটা অতিপ্রাকৃত উপাদান, একটা অদ্ভুত রহস্যময় শব্দ। এই যে প্রাকৃতিক আর অতিপ্রাকৃত ভয়ের একটা মিশ্রণ, এটাই গল্পটাকে অসাধারণ করে তুলেছে। এটাই হলো গল্পের চরম মুহূর্ত, যাকে আমরা ক্লাইম্যাক্স বলি। এই পর্যায়ে এসে চরিত্ররা আর তাদের সাথে আমরাও ভয়ের আসল উৎসটার মুখোমুখি হই। কিন্তু সেই উৎসটা ঠিক কী? উত্তরটা খোঁজার আগে চলুন একবার ভাবি। ঝড়ের তাণ্ডবে একটা ডুবে যেতে থাকা ফেরি, তার মধ্যে থেকে ভেসে আসা ওই রহস্যময় শব্দটা ঠিক কিসের হতে পারে? গল্পটা কিন্তু ঠিক এখানেই আমাদের কল্পনাকে একদম উস্কে দেয়। আর এখানেই তো গল্পের আসল জাদুটা। ভয়ের উৎসটা কিন্তু কোনো দেখতে পাওয়া দৈত্য বা দানব নয়, বরং অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা এক অজানা ব্যাখ্যাতীত উপস্থিতি। গল্পকার আমাদের কোনো তৈরি করা উত্তর দেন না, বরং আমাদের কল্পনাকে ব্যবহার করে ভয়টা তৈরি করেন। কারণ যা দেখা যায় না, তার ভয়টাই তো আসলে সবচেয়ে বেশি, তাই না? তো এতক্ষণ আমরা গল্পের ভেতরে ছিলাম। এবার চলুন এক ধাপ পিছিয়ে এসে পুরো ব্যাপারটাকে একটু বিশ্লেষণ করি। এই সব উত্তেজনা আর ভয়ের পর গল্পটা আসলে আমাদের কি বলতে চায়, এর মূল বার্তাটাই বা কী? এই বিষয়গুলোই গল্পটাকে একটা সাধারণ ভূতের গল্পের চেয়ে অনেক বেশি কিছু করে তুলেছে। এটা আমাদের অজানার ভয়কে সামনে আনে, আমাদের সুরক্ষা যে কতটা ঠুনকো হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর চরম বিপদের মুখে মানুষের টিকে থাকার লড়াইটাকেও তুলে ধরে। আর সব শেষে দেখায় কিভাবে এইরকম ভয়ঙ্কর সম্মিলিত অভিজ্ঞতায় এক একটা নতুন লোককথার জন্ম দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, কি একটা সাধারণ ঘটনাকে অবিস্মরণীয় গল্পে পরিণত করে? হয়তো উত্তরটা হলো আমাদের কল্পনাশক্তি। একটা ঝড়, একটা বিপদে পড়া ফেরি,
আর একটা ব্যাখ্যাতীত শব্দ। ব্যাস, এইটুকুই যথেষ্ট আমাদের মনে এমন এক কিংবদন্তি তৈরি করার জন্য যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে। এই ভুতুড়ে ফেরির গল্পটা তারই এক চমৎকার উদাহরণ।